সে প্রতিদিন তিলে তিলে মারা গিয়েছে। যখন সে ঘরে ফিরেছে এবং দেখেছে তার মা বউয়ের ভিতরে একটা যুদ্ধ, একটা মেয়ে যেমন আবেগপ্রবণ, সে অনুভূতিটাকে গুরুত্ব দেয়, মা হিসেবে তার ওই ইমোশনাল পার্টটা খুব জরুরি। একইভাবে একটা ছেলে যখন প্রোটেক্টর, একটা ছেলে যখন প্রোভাইডার, তাকে ডেফিনেটলি লজিক্যাল বিষয়টাতে বেশি ফোকাস করতে হবে। এবং এভাবেই তো আসলে একটা ছেলে বা মেয়ে তৈরি। ছেলেদের প্রবলেম সলভিং, মেয়েদের প্রবলেম সলভিং একরকম না, এই জিনিসটাও বুঝতে নারাজ। এই ভাবি আপনার নামে তো আপনার শাশুড়ি এটা বলছে, এই আপা আপনার নামে তো আপনার বউ এটা বলছে। আবার দেখা যায় আত্মীয়ের কাছে ফোন দিয়ে বলতেছে আমার বউ তো আমাকে খাইতে দেয় না, আমার বউ তো এগুলা করে। আল্লাহ, তোর বউ এত খারাপ আপা, কেন আপনারা এই কাজগুলা করেন? ছেলে হওয়া মানে অনেক মজা। ছেলে হলে রাত 1টার দিকে টিএসসিতে গিয়ে একা একা পুরোপুরি চা খেয়ে আসা যায়। ছেলে হলে ইচ্ছা হলো যখন ইচ্ছা পলাশির মোড়ে চলে যাওয়া যায়, 300 ফিটে চলে যাওয়া যায়, একেবারে সাজেকে ঘুরতে চলে যাওয়া যায়, রাত বিরাতে কোনো সমস্যা না। লাইফে শুধু মজা, মাস্তি, আড্ডা। এত মজা কিভাবে সম্ভব একটা মানুষের জীবনে? মানে আল্লাহ কেন এমন একটা প্রজাতি সৃষ্টি করলো, এদের লাইফে সব মজা দিয়ে রাখছে। বিলিভ মি, বেশিরভাগ মেয়েদের এরকমই মনে হয় ছেলে হওয়া মানে অনেক মজার। কিন্তু আসলে সিনারিওটা কি এরকম? ছেলে হওয়া মানে কি শুধু মজা? আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে রিসেন্ট একটা ঘটনা যেটা ঘটলো, যে একজন এসপি করেছেন, এই ঘটনাটা ঘটার পরে বউ শাশুড়ির চিরন্তন দ্বন্দ্ব ফুটে উঠেছে। মানে সবাই সবার দিক থেকে কাদা ছোড়াছুড়ি করছে, হ্যাঁ বউয়ের দোষ, শাশুড়ির দোষ। আবার এক পক্ষ আসছে, গেলেই কি তাহলে সে নিষ্পাপ হয়ে যাচ্ছে, ছেলেটারও দোষ আছে। বাট এখানে ডেফিনেটলি 3টা পার্সপেক্টিভ থেকে কথা বলা যায়। আমি 3টা পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করব। বাট ফার্স্টে যে টপিকটা নিয়ে কথা বলতে চাইবো সেটা হচ্ছে একটা ছেলের পার্সপেক্টিভ থেকে জিনিসটা আসলে কেমন করে আমরা যদি দেখি। একজন ছেলেকে ছোটোবেলা থেকে শেখানো হয় কি, তোমাকে দায়িত্ব নিতে হবে, তোমাকে তোমার বাবা মার দায়িত্ব নিতে হবে, তোমার বউ বাচ্চার দায়িত্ব নিতে হবে, ভাই বোনের দায়িত্ব নিতে হবে, তোমাকে সবার দায়িত্ব নিতে হবে। ছেলেটাকে কখনো এটা শেখানো হয় না তোমার নিজেকে ভালো রাখতে হবে, তুমি সবার সাথে নিজেকে ভালো রেখো, তুমি সবার সাথে নিজেকে নিয়ে খুশি থেকো, সুখী থেকো, তোমাকে সবাইকে ভালো রাখতে হবে। তুমি যদি সবাইকে ভালো রাখতে না পারো তুমি ব্যর্থ। তোরে দিয়ে রিক্সা চালানোও যাব না। একটা ছেলে ছোটোবেলা থেকে এরকম কথা শুনে আসতেছে। টিচারও বলে তুই একটা গর্ধব, বাবা মাও বলে তোমাকে দিয়ে হবে না, পরীক্ষায় তো কিছু পারতেছ না, তুই রিক্সা চালাবি, তুই রিক্সাও চালাতে পারবি না, ওটার জন্য তো যোগ্যতা দরকার, তুই দিনমজুর হয়ে যাবি। ছেলেরা এক পর্যায়ে আস্তে আস্তে এরকম করতে করতেই বড় হয়, দুনিয়ার জীবনে সে ব্যর্থ। মাঝপথে তার হয়তো একটু ভালোবাসার একটা মানুষ চলে আসে সামনে, কাউকে দেখে একটু ভালো লাগা তৈরি হয়ে যায়। তখন তার মনে হয় আমি আকাশের চাঁদ কেন, আমি আকাশে নিয়ে এসে দিব এই মেয়ের জন্য। কিন্তু তার দায়িত্বের যে বোঝা, সেটা থেকে তো সে মুক্তি পায় না। এগেইন রিলেশনশিপেও তাকে দায়িত্ব নিতে হবে, প্রোটেক্টর হতে হবে, প্রোভাইডার হতে হবে, মেয়ের আবদার মানতে হবে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় মেয়েদের প্র্যাকটিক্যাল করে দিতে হয়, মানে গার্লফ্রেন্ডের প্র্যাকটিক্যাল করে দিতে হবে, ব্যাগটা একটু এক্সট্রা টেনে দিতে হবে, গার্লফ্রেন্ডের কাইন্ড অফ বডিগার্ডের মতো একটু ফুট ফরমাস হাজিরা খেটে দিতে হবে। আর যদি বয়ফ্রেন্ড না হইতে পারে, সিচুয়েশনশিপে যায়, তাহলে তো কথাই নাই, বাবারে বাবা, গার্লফ্রেন্ডের মানে যার প্রতি ক্রাশ তারটা তো করতেই হবে, প্লাস ক্রাশের যে বয়ফ্রেন্ড থাকে তারও ফুট ফরমাস মাঝে মাঝে খাটা লাগে, এই আশায় খাটে। যদি ব্রেকআপ হয়ে যায় তখন আমি যদি একটু জায়গা পাই, ছেলেটা তার দায়িত্বর জায়গা থেকে কখনো মুক্তি পায় না। বিয়ে হয় এভাবে ধাক্কাতে ধাক্কাতে বিয়ে হয়, দায়িত্ব তখনও থাকে, তখন তো আরও বেড়ে যায়। আলটিমেটলি একটা ছেলে এই দায়িত্ব করে যাচ্ছে এবং সে কি আসলে খুশি হচ্ছে নাকি, সে কি ভালো থাকছে নাকি, এই জায়গাগুলোর প্রশ্নগুলো খুব অবান্তর হয়ে যায়। এবং আমাদের সমাজে, আমাদের পরিবারে এটার আলোচনা মোটামুটি হয়ই না। একটা ছেলে বেকার, পড়াশোনা শেষ করেছে, এখন তো মোটামুটি ভার্সিটিতে ওঠার পরে পার্ট টাইম চাকরি করে একটু টাকা পয়সা কামাতে হবে, ব্যবসা করতে হবে, ফ্রিল্যান্সিং করতে হবে, পার্ট টাইম টিউশনি বলেন বা কোনো কিছু একটা করে টাকা কামাতে হবে। আর যা পড়াশোনা শেষ, তারপরে তার হাতে টাকা নাই, তুমি বেকার, আমি কি পরিচয় দিব তুমি ছেলে হিসেবে আমার, আমি কি পরিচয় দিব স্বামী হিসেবে তোমার? ছেলেটাকে অনবরত একটা দৌড়ের উপরে থাকতে হয় যে আমার নিজেকে প্রমাণ করতে হবে, এবং এই প্রমাণের জন্যই তো ছোটোবেলা থেকে আমাকে প্রস্তুত করা হচ্ছে। হ্যাঁ, আপনাদের ভিতরে অনেক প্রশ্ন আসবে, হ্যাঁ ছেলেরা এত ভালো নাকি যে শুধু দায়িত্ব পালন করবে? এই ছেলেরা তো হয় বদমাইশ, এই ছেলেরা হয় আরও কত টুট গালি, কত কিছু ছেলেরা খারাপ হয়, তাই না? কিন্তু জিনিসটা কি দেখেন, ডেফিনেটলি আমরা যদি সব ছেলেকে এক কাতারে ফেলে দিই তাহলে তো হবে না। আপনার বাবাও তো একজন পুরুষ মানুষ, আপনার ভাইও তো একজন পুরুষ মানুষ। এই তাবৎ জগতে শুধু আপনার বাবা আর ভাই দুইজন ভালো, বাকি সবাই খারাপ, এমন তো হতে পারে না। কারো কারো ক্ষেত্রে আমি জানি আপনারা বলবেন আমার বাবা ভাইও খারাপ,
ঠিক আছে, সেটা আলাদা, কিন্তু জেনারেলাইজেশন কোনো সমাধান না। ডেফিনেটলি খারাপ মানুষ আছে, সেটা মেয়েদের ভেতরেও আছে, ছেলেদের ভেতরেও আছে, যেটা আমি একটু পরে বলবো। কিন্তু প্রবলেমটা যেটা হয়, আমরা খুব জেনারেলাইজ করি, এবং বর্তমানে ছেলে ভার্সেস মেয়ে এরকম করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। মানে আমি যদি ছেলেদের কোনো সাফারিংস নিয়ে, কষ্ট নিয়ে কথা বলতে যাই, তাহলে মানে অ্যাজ ইফ আমি মেয়েদের কষ্টটাকে পুরোপুরি ইগনোর করছি, মেয়েদের কষ্টটাকে আমি নালিফাই করে দিচ্ছি। না, আমি এটা অলওয়েজ অ্যাকনলেজ করি। একজন মেয়ে হিসেবে এটা আমি আরও ভালো জানি, মেয়েরা বিভিন্ন সাফারিংসের ভিতর দিয়ে যায়, বাট সত্যি তো এটা ছেলেরাও সাফার করছে। তাহলে এটা কেন আমরা কথা বলবো না? আজকে যখন একজন মানুষ তার সুইসাইড নোটে লিখে যায় যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমি কাউকে খুশি রাখতে পারিনি, আমার প্রথম যে কথাটা আমি বলে শুরু করেছিলাম, একটা ছেলেকে ছোটোবেলা থেকে এটা শেখানো হয় তোমাকে সবার দায়িত্ব নিতে হবে, সবাইকে ভালো রাখতে হবে, নিজে কিভাবে ভালো থাকবে, নিজেকে যে কীভাবে ভালো রাখতে হবে এটা তাকে শেখানো হয় না। কিভাবে সে তার কষ্টের কথা কমিউনিকেট করবে এটাও তাকে শেখানো হয় না। আলটিমেটলি সে সবার দায়িত্ব নিচ্ছে, এবং সে যে একটা অশান্তির ভিতরে থাকছে, তার যে ভালো লাগছে না, সে যেটা কাউকে বলবে এটাও সে কাউকে বোঝাতে পারছে না, কারণ সে কমিউনিকেশন শেখেনি। ছোটোবেলা থেকে বাবা মা তাকে এটা শেখায় নাই, কেউই তাকে শেখায়নি। ইভেন তার যে গার্লফ্রেন্ড, তার বউ, তারাও তাকে শেখাতে পারেনি হাউ টু কমিউনিকেট প্রপারলি। তার ফ্রেন্ডরাও তাকে শেখাতে পারেনি, এবং স্কুল কলেজ তো বাদই দিলাম। এবং তারপরে ছেলেদের অশান্তিও লাগা যাবে না। এই মানুষটা তো আসলে মৃত্যুর আগেই মারা গিয়েছিল। সে যখন চিরকুটটা লিখছিল তার আগেই তো অনেক দিন আগে সে মারা গিয়েছিল। সে তো ওই সময় যে মানে আত্মঘাতী সিদ্ধান্তটা নিল, কাজটা করলো, ওই সময় সে মারা যায়নি। সে প্রতিদিন তিলে তিলে মারা গিয়েছে। যখন সে ঘরে ফিরেছে এবং দেখেছে তার মা বউয়ের ভিতরে একটা যুদ্ধ, এখানে কার দোষ আমি সেটা বলছি না, আমি কোনো বিচারকও না, কারণ ফেসবুকের ট্রায়ালে, সোশ্যাল মিডিয়ার ট্রায়ালে কিছুই বোঝা যায় না। আমি যা সিনারিওটা বলছি এটা একটা মেটাফোর ঘটনাটা, কিন্তু এটার আড়ালে আমাদের সমাজের অনেকগুলো মেসেজ আছে। সো ওই ছেলেটা যে প্রতিদিন একটা অশান্তির ভিতরে থাকতো, সে তার মানে ক্যারিয়ারের দিক থেকে, তার বাইরের জীবনে সে অনেক সফল তো তাকে হতেই হবে। ছোটোবেলা থেকে তো প্রেশারই ছেলেটা থাকে, তাকে ক্যারিয়ারে ভালো না করলে তার বউয়ের কাছেও তার দাম নাই, মা বাবার কাছেও দাম নাই, ভাই বোন বাচ্চাদের কারো কাছে দাম নেই। সো সে সবই করেছে ওই দামটা পাওয়ার জন্য, কিন্তু যখন তার ঘরে আসতে হবে ওই শান্তিটা তার ছিল না। এবং সে অনবরত অভিযোগ, তুমি এটা পারছো না, তুমি ওটা পারছো না, তুমি বউয়ের কাছে ভালো, তাহলে তুমি তোমার বাবা মার কাছে অসম্ভব খারাপ, তুমি ব্যর্থ ছেলে, তুমি বউয়ের আঁচলের নিচে লুকিয়ে গিয়েছো, আর তুমি বাবা মার কাছে অনেক ভালো, তার মানে তুমি মামাজ বয়, তুমি মায়ের কথায় উঠে বসো, তুমি তোমার ভাই বোনের দায়িত্ব নিচ্ছ, এই ভাই বোন একসময় তোমাকে লাথি দিয়ে ফেলে দিবে, তোমার দেখার মতো কেউ থাকবে না। ছেলেটা কি করবে? সে কিসের দায়িত্ব নেবে? কোন দায়িত্বটা তার ছাড়বে? সে না তার বাবা মাকে ফেলতে পারে, না তার বউ বাচ্চাকে ফেলতে পারে, না তার ভাই বোনকে ফেলতে পারে। হ্যাঁ, ছেলেরা একটা সহজ অপশন বেছে নেয়, বউয়ের দিকে অবহেলা করে কিছু ক্ষেত্রে। টপিকটায় পরে আসছি, বাট আলটিমেটলি একটা ছেলে যে কাজটা করতে চায়, উনি দায়িত্বটা পালন করতে চায়, যদি উনি একজন গুডউইল পারসন হন। ডেফিনেটলি আমি শুরুতেই বলেছি এখানে আমরা জেনারেলাইজ করবো না, এবং আমি বলবো অসংখ্য ভালো মনের মানুষ আছে, পুরুষ মানুষ আছে যারা এখনও তার পরিবারের জন্য বাঁচতে চায়, পরিবারের জন্য কাজ করে যেতে চায়, নিজের জন্য সে চিন্তাটা খুবই কম করে, কিন্তু তাদের ভালোবাসা প্রকাশের ভাবভঙ্গিটা খুবই আলাদা। আমরা মেয়েরা যতটা অনুভূতি নিয়ে চিন্তা করি, যতটা আবেগ নিয়ে চিন্তা করি, তারা হয়তো এই আবেগটা নিয়ে চিন্তা করতে পারে না, কারণ তাকে অনবরত দায়িত্ব পালন করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, পরিবারের সবাইকে ভালো রাখতে হবে, এবং ওই টানাপোড়েনের ভিতরে কাঠখোট্টা হয়ে যায়, এবং তার যে নম্রতাটা বা সেন্সিটিভিটি লেভেলটা ওটা আস্তে আস্তে চলে যায়, সে কাঠখোট্টা, ইনসেন্সিটিভ, কোনো অনুভূতিহীন রোবট, এবং প্রচণ্ড খিটখিটে মেজাজে সবসময় রাগ করতে থাকে। আমরা এভাবেই তো জানি পুরুষদেরকে, বাবাদেরকে আমরা এভাবেই জানি, কিন্তু আমাদের বাবারা আসলে কতদিন এসে আমাদেরকে বাসায় বলেছে আজকে অফিসের বস এত খারাপ ব্যবহার করেছে, এত অপমান করেছে, আমার মনে হয়েছে আমি আর চাকরিতে না যাই, আমি চাকরিটা ছেড়ে দিই। কতদিন একজন বাবা বা একজন ভাই বা একজন পুরুষ মানুষ, স্বামী বাসায় এসে বলেছে আমি আর চাকরি করব না, আমার ভালো লাগে না, আমার মনটা খুব খারাপ, আমি পারছি না এটা নিতে। এটা বলা যাবে না, তাকে তো দায়িত্ব নিতে হবে। এবং আমরা যদি আরও জিনিসটা দেখি যে একেবারে শুরু থেকেই কিন্তু ছেলেরা বিভিন্ন রকমের ভারী কাজগুলো করছে, দায়িত্বগুলো নিচ্ছে, বা যেগুলো পরিশ্রমের কাজ, বিপজ্জনক কাজ, ওগুলো তারা করে আসছে। কেন করে আসছে? তারা এটার মাধ্যমে তাদের নিজেদের রেসপেক্টটা তারা বজায় রাখতে চায়, এটা তাদের আত্মমর্যাদা বোধের বিষয়। এবং আমার বিভিন্ন কন্টেন্টে আপনারা অলওয়েজ দেখবেন যে আমি একটা জিনিস খুব হাইলাইট করি, যে একটা ছেলের জন্য তার সম্মানটা অনেক বড় একটা বিষয়। কেন যখন একটা যুদ্ধ শুরু হয় ছেলেরা চলে যায়, কোনো কিছু চিন্তা করে না,
কারণ তার জিনিসটা এটা যে সে জানে সে মারা যাবে, তারপরেও সে যাচ্ছে। ডেফিনেটলি দেশের জন্য একটা ভালোবাসা থাকে এবং এটা তার একটা সম্মানের বিষয়ও থাকে। মারা গেলেও সম্মানিত, না মারা গেলেও যুদ্ধে এসে বিজয়ী হয়ে ফিরে আসতে পারলেও সম্মানিত, আহত হয়ে ফিরে আসলেও সম্মানিত। সম্মানটা থাকে, আত্মমর্যাদা বোধটা থাকে। সে কাপুরুষ না, সে ব্যর্থ না, এই জিনিসটা তার মাথায় থাকে। কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে খুব নারাজ। আমরা শুধুমাত্র যেটা চাই আমাদের মন মতো হচ্ছে নাকি, এবং ছেলেরা আমাদেরকে সার্ভ করতে পারছে নাকি। এবং আরও যদি আমি একটা জিনিস আমরা বলি যে আলটিমেটলি একটা ব্যাপার দেখেন তো, আমরা যে সবাই বর্তমানে এত সমতা বা এত বলছি যে সব ছেলে মেয়ে সব একই ধারায় থাকবে, আমি এখানে ধর্ম আনবো না, এই বিষয়গুলোতে না ধর্ম না, যুক্তি দিয়ে কথা বললেই হয়ে যায়। তারপরেও খামাখা ধর্ম নিয়ে আমরা কাদা ছোড়াছুড়ি করি। যুক্তি দিয়ে যদি আমরা একটু চিন্তা করে দেখি, একটা মেয়ে আর একটা ছেলেকে আসলেই সমান। একটা মেয়ে যে ইমোশন দিয়ে চিন্তা করে, একটা ছেলেও যদি সবসময় ইমোশন দিয়ে চিন্তা করে, আলটিমেটলি সে ফ্যামিলিতে ভারসাম্য বজায় রাখতে পারবে? লাইফে চলার পথে সবসময় তো আমার অনুভূতি দিয়ে চললে হয় না। ডেফিনেটলি আমাকে এটা বুঝতে হবে, একটা মেয়ে যেমন আবেগপ্রবণ, সে অনুভূতিটাকে গুরুত্ব দেয়। মা হিসেবে তার ওই জার্নিটা বা সংসারটাকে আগলে রাখার জন্য তার ওই কম্পোনেন্টটা বা ইমোশনাল পার্টটা খুব জরুরি। ঠিক একইভাবে একটা ছেলে যখন প্রোটেক্টর, একটা ছেলে যখন প্রোভাইডার, তাকে ডেফিনেটলি লজিক্যাল বিষয়টাতে বেশি ফোকাস করতে হবে। এবং এভাবেই তো আসলে একটা ছেলে বা মেয়ে তৈরি। এবং এখানে অনেকেই বলবেন ছেলেরা কথা বলে না কেন? ছেলেরা কথা বললেই তো পারে, ওরা তো ইমোশন শেয়ার করলেই পারে। একটা ছেলের একটা মেয়ে তো সমান না। প্রবলেমটা কি, আমরা ছেলেদের সমস্যাগুলো আজকাল মেয়েদের মতো করে সমাধান করতে চাই। আরে বাবা, আমরা মেয়েরা কথা বলতে পছন্দ করি, আমাদের মেয়েদের প্রবলেম সলভিং মেকানিজম হচ্ছে কথা বলা। একটা ছেলের জন্য তো প্রবলেম সলভিং মেকানিজম কথা বলা না। সে কথা বলে বলে সমস্যা সমাধান করতে পছন্দ করে না। একটা ছেলে যখন নিজেদের ভেতরে গল্প করে বডি ল্যাঙ্গুয়েজে, তারা কি তাদের সমস্যা অনেকক্ষণ ধরে ইলাবোরেটলি ডিসকাস করে, আমার না এরকম হয়েছে, জানিস এরকম হয়েছে, তারপরে দুইজন মিলে দুজনকে একটা হাক দিল, টিস্যু দিয়ে একটু চোখের পানি মুছে সব সমস্যার সমাধান করে ফেলে ছেলেরা। এভাবে তারা ডিসকাস করে ফ্রেন্ডদের সাথে? তারা তো এভাবে ডিসকাসও করে না। বাট আমরা যেটা করতেছি, আমরা মেয়েরাই অ্যাকচুয়ালি সমাধান দিচ্ছি যে তোমরা ছেলেরা এভাবে ডিসকাস করো, সমস্যার সমাধান হবে। তোমরা ছেলেরা এখন অনেক একা হয়ে যাচ্ছ, তোমরা ডিপ্রেশনে পড়ছো, তোমাদের আত্মহত্যার সংখ্যা বাড়ছে, তোমরা সংসারে শান্তি পাচ্ছ না, তোমাদের এখন এগুলো নিয়ে কথা বলা উচিত। আপনি যখন এই ভিডিওটা এভাবে করে দেখাবেন বা একটা ছেলেকে যখন এই কন্টেন্ট বলবেন, বিলিভ মি, এটা দেখার পর সে কিছুক্ষণ আপনার দিকে তাকালো, ও তা আমি কি করবো, আমার তো কোনো সমস্যা নাই, এই বলে সে গেমস খেলা শুরু করবে, তার পিসের দিকে তাকায়, অথবা সে মোবাইল টেপা শুরু করবে, অথবা সে যে কাজ করতেছিল ওইটা করা শুরু করবে। ছেলেদের প্রবলেম সলভিং, মেয়েদের প্রবলেম সলভিং একরকম না। আমরা এই জিনিসটাও বুঝতে নারাজ। ছেলেরা একভাবে কমিউনিকেট করে না মেয়েদের মতো করে, ছেলেরা কানেক্ট করেই হচ্ছে কাজের মাধ্যমে। আমরা মেয়েরা ওটাও তো নিতে পারি না। আমরা কন্টিনিউয়াসলি কমপ্লেন করি যে ওর পাশে আমি বসে আছে, সে অনবরত কাজ করতেছে, এটা নাকি ছেলেটার কোয়ালিটি টাইম। এটাই ছেলেটার কোয়ালিটি টাইম, আমরা এটাও বুঝতে রাজি না। আমরা বিশ্বাস করি ছেলেরা আমাদের মতোই কন্টিনিউয়াসলি কথা বলে কোয়ালিটি টাইম পার করবে না, এটা করবে না। কেন আসলে খুচরা করে কথাগুলো বলছি? জাস্ট এটা বোঝানোর জন্য যে ছেলে আর মেয়েরা সমান না। এবং একটা ছেলে অশান্তিতে পড়তে পারে, তার খারাপ লাগতে পারে, সে যে আস্তে আস্তে তার স্ত্রীর কমপ্লেনে, মার কমপ্লেনে ভালো থাকছে না, এটা আমাদের মেয়েদেরকে বুঝতে হবে। মেয়েদেরকে বলছি আমি, এখানে বউকে স্পেসিফিকলি বলিনি, মাকেও স্পেসিফিক বলিনি, কারণ দুই পক্ষেরই এখানে ভুল আছে। এবং আলটিমেটলি এটা হাই টাইম বাবা মাদের উচিত ছেলেদেরকে অবশ্যই মেয়েদেরকে যেমন সম্মান করা শেখানো, এটাই খুব হাইলাইট করছেন। ঘরের কাজগুলা শেখানোতে খুব হাইলাইট করছেন। বাবা মাদের এই জিনিসটাও শেখানো উচিত, একটা ছেলেকে বলা তোমার মন খারাপ লাগতেই পারে, তুমি ডিপ্রেশনে পড়তেই পারো, তুমি তোমার নিজেকে প্রায়োরিটি দেওয়া শেখো। বাবা মার উচিত ছেলেদের ল্যাঙ্গুয়েজটা বুঝে ছেলেটাকে এটা শেখানো, কিভাবে সে আসলে কমিউনিকেট করতে পারে তার ল্যাঙ্গুয়েজে, তার ভাইবে সে আরেকজনকে এটা বোঝাতে পারে, এটা শেখানো উচিত। বাট আমরা বাবা মারা এটা নিয়ে কাজ করি না। আমরা বাবা মারা বর্তমানে যেটা খুব এমফাসিস দেই, মেয়েদেরকে যেন সম্মান করে, ঘরের কাজগুলো যেন করা শেখে। বাট একটা ছেলে কিভাবে একটা পজিটিভ একটা মাস্কুলিনিটি শো করবে, একটা ছেলে কিভাবে পৌরসত্ব বোধটাকে পজিটিভ ওয়েতে এক্সপ্রেস করবে, এটা কয়জন আমরা শিখাই? কয়জন বাবা মা আসলে একজন ছেলেকে এটা শিখাই? আমরা এটা শিখাই না। সরি টু সে, আমরা তো জানি না যে কিভাবে পজিটিভভাবে মাস্কুলিনিটিটাকে শো করা যায়। বাবা মা কেউই জানেন না, বাবা তো নিজেই কনফিউজ থাকেন নিজের রোল নিয়ে। আর মা তো ডেফিনেটলি তার যে কষ্ট তার ছেলে যেন এটা না দেয়। এবং এই কারণে আলটিমেটলি যেটা হচ্ছে আমাদের সমাজে, যখন আমি কেসগুলো ডিল করি, আলটিমেটলি যেটা দেখি, ছেলেরা প্যাসিভ রোলে চলে যায়। সে কষ্ট পাচ্ছে, সে ছাড়খাড় হয়ে যাচ্ছে, না মা বলছে ওই কষ্ট কাউকে দেওয়া যাবে না, তাই আমিও দিব না। আমি দেখতে পাচ্ছি আমার বউ চোখের সামনে ভুল, তাও আমি দিব না। আমি দেখতে পাচ্ছি আমার মা চোখের সামনে ভুল, তাও আমি দিব না। কারণ মা বলেছে, ওই যে ছোটোবেলায় মা বলেছে জিনিসটা না, আমি এটা শিখেছি যে কাউকে কষ্ট দেওয়া যাবে না এবং কষ্ট না দেওয়াটাই আমার একটা দায়িত্ব পালন, এটা আমি একজন ভালো মানুষ হব।
সো আমরা একটা গুড গাই সিনড্রোম তৈরি করে দিচ্ছি ছেলেদের ভেতরে, এবং আলটিমেটলি আমরা এটা অ্যাকনলেজ করা ভুলে যাচ্ছি ছেলেরাও মানুষ, ওদেরও একটা সাফারিংস থাকে, ওদেরও ইমোশনাল নিড থাকে, ওদেরও বিভিন্ন রকমভাবে একটু স্পেস দরকার নিজেদের লাইফে। এখন এই পার্টটা বাদে আমি যদি একটু আসি যে একজন ছেলে তাহলে আসলে কি করতে পারে, এই জায়গাটা বোঝাটা খুব জরুরি। দেখুন, প্রথম যে লাইনটা আমি বলেছি যে আপনাকে সবার সাথে ভালো থাকতে হবে, ডেফিনেটলি এখানে আপনার রেসপেক্টের ব্যাপারটা জরুরি। আপনার অবশ্যই এটা মনে হয় যখন আপনাকে কন্টিনিউয়াস কমপ্লেইন করা হচ্ছে যে তোমার মার সাথে থাকার কারণে আমি লাইফটা এনজয় করতে পারছি না, বিয়ের আগে তুমি এটা বলেছো ওটা বলেছো, এগুলো তো আমি পাচ্ছি না। যখন আপনার মাকে আপনি দেখছেন যে তুই তোর বউয়ের সাথে বেশি সময় দিচ্ছিস, আমাকে সময় দিচ্ছিস না, ও আমাকে তো ভুলেই গেছিস, এই জিনিসগুলো আপনাদের নিতে কষ্ট হয়, এবং এখানেই আপনাকে একটা স্ট্রং রোল প্লে করতে হবে। আপনি তো দায়িত্ব নিতে ভালোবাসছেন, আপনি তো অ্যাকচুয়ালি সফল হতে চাচ্ছেন, দুই পক্ষকে ভালো রাখতে হবে, এখানে ডেফিনেটলি আপনাকে একটা ব্যালেন্স করতে হবে। এই কারণেই আপনি লজিক্যাল মাইন্ডের, আপনি খুব বেশি যদি ইমোশনাল হয়ে যান, আপনি যদি খুব নরম হয়ে যান, আপনি ব্যালেন্স ক্রিয়েট করতে পারবেন না। এবং এইখানে যেটা খুব বেশি জরুরি আমাদেরকে এটা রিয়ালাইজ করা, আলটিমেটলি আপনাকে এই ব্যালেন্সটা তৈরি করতে গেলে আপনি সবসময় দুই পক্ষকে খুশি করতে পারবেন না, এবং আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় জিনিসটা সিচুয়েশনটা অবজার্ভ করতে হবে। আপনি কারো পক্ষেও যেতে পারবেন না, এমন না জিনিসটা আপনি এভাবে চিন্তা করবেন 30 বছর মাকে চিনি, মা তো এক ধাক্কায় মিথ্যা কথা বলবে না, বা আমার বউ আসছে, বউ চলে গেলে নতুন বউ পাবো, এভাবে চিন্তা করলেও আপনি কখনো নিউট্রাল জাজমেন্টে আপনি যেতে পারবেন না। আপনাকে জিনিসটা একজন নিউট্রাল পার্সপেক্টিভ থেকে অবজার্ভ করতে হবে। আমার মাকে আমি 30 বছর চিনি ঠিকই, কিন্তু আমি তো জানি না যে আমার মার ভেতরে আসলে কোনো ইনসিকিউরিটি তৈরি হচ্ছে নাকি। আমার মা জীবনে যেই জিনিসগুলো পাননি, আমি যখন আমার স্ত্রীর সাথে ওই জিনিসগুলো করছি বা ওকে ওই ইমোশনাল নিডটা প্রোভাইড করছি, আমি জানি না আমার আচরণের কারণে মা ইনসিকিউর হয়ে যাচ্ছেন কিনা, মার ভেতরে যে জেলাসি আমি কোনোদিন দেখিনি ওটা চলে আসছে নাকি। আবার আমি এটাও জানি না যে আমার বউ বিভিন্ন রকমের কন্টেন্ট দেখে বা ছোটোবেলা থেকে তার ফেরিটেল সিনড্রোমে বাস করতে করতে সে কি এতটাই আনরিয়েলিস্টিকলি রোমান্টিক হয়ে যাচ্ছে কিনা, বা আনরিয়েলিস্টিক একটা জগতে থাকছে কিনা, যার কারণে তার আসলে তার অ্যাজাম্পশন থেকে সে তার শাশুড়িকে বা আমার পরিবারকে সবসময়ই আসলে একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছে, বা অনবরত আমি যতটুকু পারছি সময় দিচ্ছি, এরপরেও তার মন ভরছে না, তার আরও সময় দরকার, তার আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন থেকে। আপনি যখন নিউট্রাল একটা পয়েন্ট থেকে এখানে না আসবেন, আপনি কোনোদিন এটা অ্যানালাইসিস করতে পারবেন না, এবং যখন আপনি একটা নিউট্রাল পয়েন্টে আসবেন তখন আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে আসলে এখানে কার পদক্ষেপ কী হওয়া উচিত, এবং এখানে আপনাকে কোন পদক্ষেপে যেতে হবে। ডেফিনেটলি আমরা আমাদের বাবা মাকে সম্মান করব, কিন্তু তার মানে তো এটা না আমার বাবা মা যদি আমাকে কোনো ভুল আবদার করে, ভুল কাজ করতে বলে, আমি মুখ বুজে বলবো যে আমার বাবা মা আমার বস, আমার তার কথাই মানতে হবে। আপনার বস আপনার বাবা মা কখনোই না। আপনার বস যদি কেউ হতে হয় সেটা আল্লাহ, আপনার স্রষ্টা, উনি আপনাকে কি বলছেন ওটা আপনাকে দেখতে হবে। পুরুষ মানুষ হওয়াটা তো এত সহজ না। পুরুষ মানুষ হওয়াটা তো শুধু আসলেই যেটা দিয়ে শুরু করলাম, রাত 1টার দিকে পলাশির মোড়ে চলে যাব, 300 ফিটে চলে যাব, ওটা তো না। শুধু তো মৌজ মাস্তি না, আপনি যে দায়িত্ব পালন করছেন ওই স্ট্রেসটা তো আপনাকে নিতে হবে, এবং আপনাকে তো ওই দায়িত্বটা প্রপারলি পালন করতে হবে। আপনি তো উইথড্রল মোডেও যেতে পারবেন না যে সমস্যা হচ্ছে আমি অ্যাভয়েড করে যাব, তোমরা মা বউ তোমরা মিলেমিশে ঠিক করো, এটার ভেতরে আমাকে ডাকবা না, এটাও আপনি বলতে পারবেন না, কারণ আপনার মা আপনার বউ দুজনই আপনার, এবং আপনি এদের মাঝখানে ব্রিজ। সো আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আপনি কি করতে পারেন? আপনি যেটা করতে পারেন, যদি আপনি দেখেন আপনার মা ভুল, ডেফিনেটলি আপনার মাকে জিনিসটা বলতে হবে যে হ্যাঁ মা দেখো, আমার হয়তো আর্থিক সমস্যার কারণে তোমাকে এবং আমার বউকে আলাদা বাসায় রাখা সম্ভব হচ্ছে না, অথবা সামাজিক টানাপোড়েনের কারণেও হয়তো আমি আলাদা রাখতে পারছি না, কিন্তু তুমি যে কাজগুলো করছো এগুলো অন্যায়, এবং এটার কারণে তোমার ছেলে অশান্তিতে থাকবে। তুমি ডেফিনেটলি আমার এই কথায় কষ্ট পেতে পারো, তুমি হাউমাউ করে কাঁদতে পারো, কিন্তু আলটিমেটলি মা আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ যেমন আমাকে তোমার প্রতি দায়িত্ব পালন করতে বলেছেন, আমাকে আমার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করতে বলেছেন। কাজেই আমি যদি তোমাদের দুইজনকেই খুব নমনীয়ভাবে হ্যান্ডেল করি, আনকন্ডিশনাল ভালোবাসা দিতে থাকি, সেটা তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছো না। তাই আমাকে অবশ্যই কিছু ক্ষেত্রে একটা নিউট্রাল পয়েন্টে যেতে হচ্ছে বা একটু কঠোর হতে হচ্ছে। ঠিক একইভাবে আপনার স্ত্রীকেও জিনিসটা আপনাকে বোঝাতে হবে যে আমার মাকে আমি ফেলে দিতে পারবো না, ডেফিনেটলি ওনার আচরণগত সমস্যা হচ্ছে, আমি এটা অ্যাকনলেজ করছি, কিন্তু যদি আমার সামর্থ্য থাকে আমি অবশ্যই তোমাকে আলাদা বাসা রাখবো, কিন্তু যদি আমার সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে আমি নিরুপায়, এবং আমি চেষ্টা করবো আমার মার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে, সমঝোতায় আসতে। কিন্তু যেহেতু উনি আমার মা, আমি ওনাকে সবসময় পরিবর্তন করতে পারবো না। আমি অনুরোধ করব, যদি উনি অনেক বেশি খারাপ আচরণ করেও তুমি হয়তো আমাকে শেয়ার করতে পারো। আমি যদিও জানি এটা সব সময় আমার শুনতে ভালো লাগবে না, আমার কষ্ট লাগবে, কারণ আমার মা হিসেবে এই আচরণ করছে, এটা আমার দেখতেই লজ্জা লাগবে, নিজেকে ব্যর্থ মনে হবে, তারপরও তুমি কষ্ট পাচ্ছ, এর জন্য আমি এটা শুনতে চাইবো।
তুমি জাস্ট আমাকে শেয়ার করো। কিন্তু জিনিসটা আমি বলছি না তোমাকে মেনে নিতে হবে, তুমি জাস্ট সহ্য করার চেষ্টা করো। না মানতে পারো অন্তত সহ্য করো, কারণ এটার ভেতরেই তুমি আমি একটা সময় ভালো থাকতে পারবো। এবং ডেফিনেটলি আপনি যখন আপনার মার প্রতি ওই পদক্ষেপটাতে যাবেন, মার অন্যায়গুলো ধরিয়ে দিবেন, আপনার স্ত্রীও যদি আপনার মার প্রতি কোনো ভুল অভিযোগ করে, আপনি যদি ওটাও বলেন যে না তুমি যেটা বলছো এটা তোমার ভুল, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন বা অ্যাজাম্পশন থেকে কাজটা বলছো বা করছো, এটা সম্ভব না। এবং আপনি যখন লজিকলি তাকে জিনিসটা বোঝাচ্ছেন এবং অসম্ভব ভালোবাসার সাথেও এটা বলছেন, তখন ডেফিনেটলি উনি বুঝতে চাইবেন। যদি এটা উনি বুঝতে না পারেন, অবশ্যই আপনাকে আপনার স্ত্রীর প্রতিও কিছু ক্ষেত্রে বোল্ড একটা ডিসিশনে আসতে হবে এবং বাউন্ডারি সেট করতে হবে যে আসলে আমি তোমাকে এতটুকু দিতে পারবো, এর বাইরে আমার পক্ষে দেওয়া সম্ভব না। এখানে একজন পুরুষ মানুষ হিসেবে আপনাকে এটাও মাথায় রাখতে হবে, ডেফিনেটলি আপনি একজন মানুষকে আপনার জীবনে যখন নতুন আনবেন, আপনার স্ত্রীকে, বিয়ে করার আগে এই প্রতিশ্রুতি দিবেন না তোমার জন্য আমি আকাশের তারা এনে দিব, তোমাকে নিয়ে প্রতিদিন আমি ডেটে যাব, তোমার সাথে আমি মানে মাসে একবার করে বেড়াতে চলে যাব। আপনি আপনার যদি মানে নিজের মা নিজের সাথে নাও থাকে, আপনার চাকরি আপনাকে অ্যালাউ করবে না এইসব কাজ করার জন্য। আপনাকে একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন তাকে সেট করে দিতে হবে যে আমার জব এরকম, আমার জবের ফাঁকে আমি ডেফিনেটলি টাইম ম্যানেজ করার চেষ্টা করব, বা আমি বিজনেস করি এরকম, আমি ডেফিনেটলি টাইম ম্যানেজ করার চেষ্টা করব, যতটুকু পারবো সময় আমি তোমার জন্য রাখবো এবং আমি ডেডিকেটেড থাকবো। বাকিটা অবশ্যই তোমার সাহায্য আমার দরকার এই লাইফে গ্রো করার জন্য, তোমাকে ভালো রাখার জন্য। আমি জানি কথা বলাগুলো আপনাদের জন্য সহজ না, এটা আপনাদের জন্য খুব ক্রিঞ্জ হয়ে যায়, বা কিছু ক্ষেত্রে এত কথা বলার দরকার কি আছে এটা মনে হয়। বাট স্টিল যেহেতু আপনার মানে সহধর্মিণী বা আপনার মা, ওনাদের প্রবলেম সলভিং মেকানিজমই কথা বলা, সো আপনাকে আপনার গণ্ডির বাইরে আসতে হবে, কথা বলতে হবে। না হলে আপনি অ্যাকচুয়ালি পুরুষ হিসেবে আপনার যে দায়িত্বটা পালন করার কথা, সেই দায়িত্বটা আপনি পালন করতে পারবেন না। রাগ করে, অ্যাভয়েড করে, জোর করে চাপায় দিয়ে আপনি কখনোই সংসারে শান্তি পাবেন না। আপনাকে ডেফিনেটলি একটা সলিউশনে আসতে হবে। এরপরে আমরা যদি আসি একটু মা বাবার দিকে, মানে শ্বশুরবাড়ির দিকে যদি আসি, মেয়ের শ্বশুরবাড়ি, ছেলের শ্বশুরবাড়ি, মূলত ছেলের মা নিয়েই তো প্রবলেমটা হয়। মেয়ের মা নিয়েও কিন্তু প্রবলেম হয়। মেয়ের মাদেরও কিন্তু অভ্যাস থাকে যে সব সময় 24/7 আওয়ার্স মেয়ের পরিবারে ছোকছোক করতে থাকে, মেয়ে কী করছে না করছে, মেয়েকে বিভিন্ন কুবুদ্ধি দেওয়া, মেয়ের সংসারে বিভিন্ন ভাঙার জন্য যত সম্ভব বুদ্ধি সব ধরনের, তুই সংসার নিবি না, তোর জামাই তোকে ছেড়ে চলে যাবে, তোর জামাই খারাপ, তোর শ্বশুর শাশুড়ি খারাপ, এরকম বিভিন্ন কুবুদ্ধি কিন্তু মেয়ের মারাও দেয়। অহরহ এইসব কেস ডিল করি, কিন্তু এগুলো নিয়ে অত বেশি কথা ওঠে না, কারণ এগেইন ছেলেরা ফেসবুকে এত লেখালেখি করে না, মেয়েরাই বেশি করে। সো নিজের মায়ের বদনাম কেউ করতে চাইবে না। সো বেসিক্যালি যেটা হয়, ছেলের মায়েদের বদনামটাই বেশি দেখা যায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার, আজকাল কিন্তু অনেক ছেলেরা মেয়ের পরিবারেও থাকে, মানে বউয়ের পরিবারে গিয়ে বউয়ের বাবা মার সাথেও থাকে, এবং ওখানে যে বউয়ের বাবা মারা অনেক আদর করে এমন কিন্তু না। আমার এক্সপিরিয়েন্স বলে আলটিমেটলি বউয়ের বাবা মারা একটা পর্যায়ে যে বাচ্চা পালতে পালতে, মানে নিজের মেয়ের বাচ্চা পালতে পালতে জামাইকেও কিন্তু একটু কথা শোনানো শুরু করে, বেশ ভালো রকমই কথা শোনায়। কিন্তু ছেলেরা যেটা প্রবলেম বাদ দিয়ে এই সমস্যার ভিতরে যাবোই না, উইথড্রলে থাকি, অ্যাভয়েড করি, কোনো রকমের দিন পার করে দিই, বাইরেই তো চাকরি করি, রাত্রে এসে কোনো রকম একটু খাবো আর ঘুমাবো। এই কারণেও এই জিনিসগুলো নিয়ে ফেসবুকে এত কথা আসে না, সোশ্যাল মিডিয়াতে এত আসে না। কিন্তু শ্বশুরবাড়ির দিক থেকে ছেলেরাও কিন্তু বাড়ি খায়, ছেলেরাও কিন্তু ঝাল খায়। তারা যে সবসময় খুব মিষ্টির ভিতরে থাকে জিনিসটা এমন না। যেটা বললাম, প্রচার যেটার বেশি হয় ওটাকেই সবাই সত্যি হিসেবে শোনে। সো যেহেতু ছেলের মা নিয়ে অনেক বেশি প্রচার, ওই বিষয়টা নিয়ে কথা বলি। সো ফার্স্ট অফ অল এই জায়গাটা আমি যেটা একটু আগে বলছিলাম যে ছেলের বাবা মা হিসেবে একটা ছেলেকে একটা যে পজিটিভ মেন্টালিটির, মাইন্ডসেটের একটা পুরুষ মানুষ হিসেবে তৈরি করা যায়, আমরা এটা তৈরি করি না। এবং অনেক মা বা বাবা আলটিমেটলি জানেই না যে পজিটিভ ম্যাসকুলিনিটি জিনিসটা কীভাবে প্র্যাকটিস করতে হয়। এবং ডেফিনেটলি একটা মা কী করবে, সে যেহেতু মেয়ে, সে তো তার মতো করেই ছেলেকে বড় করার চেষ্টা করবে। তার মানে সে চেষ্টা করবে মেয়েদের গুণাবলী ইনস্টল করার জন্য একটা ছেলের মধ্যে। সো ছেলেটা কি পজিটিভ ম্যাসকুলিনিটির হবে, নাকি আলটিমেটলি যেটা হবে সে একটা মিশ্র জিনিস নিয়ে বড় হবে। তার নিজের ফিতরাত তাকে বলবে একটা, মা শিখাইছে আরেকটা। বাবার তো কিছুই বলে নাই, বাবা তো সারা জীবন চাকরি করে গেছে, কারণ টাকা না দিলে বাবার কোনো দাম নাই, সো বাবা টাকার পিছনে দৌড়াইছে। সো ছেলেটা একটা মিশ্র একটা জিনিস হিসেবে বড় হচ্ছে, না পুরুষ না মহিলা, কোনো ভিতরে মাঝামাঝি একটা পর্যায়ে থাকতেছে দায়িত্ব পালনের ক্ষেত্রে। ডেফিনেটলি বেশিরভাগ ক্ষেত্রে এটাই হচ্ছে। এবং আলটিমেটলি মেয়েরা তখন এটাই কমপ্লেন করে যে আমার হাজব্যান্ড কোনো দায়িত্বই নিতে পারে না, ডিসিশন মেক করতে পারে না। এটা এই কারণেই, কারণ আমরা বাবা মারা জানি না ছেলেটাকে বড় করব কিভাবে বড় করব। শুধু ঘরের কাজ শেখালে, মেয়েদেরকে সম্মান করলে একটা ছেলে বড় হয়ে যায় না। আপনি প্রপার দায়িত্ব পালন করে ফেলছেন ছেলের প্রতি, এটা হয় না। আপনাকে এটা জানতে হবে, একটা ছেলের কোর ফিতরাত আপনাকে জানতে হবে। বাবা হিসেবে আপনাকে আপনার ছেলের লাইফে ইনভলভ হতে হবে। এবং এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখা উচিত যে দেখেন, আপনার ছেলে আপনার লাইফে কোনো ইনভেস্টমেন্ট না,
ডেফিনেটলি একটা সন্তানের দায়িত্ব ছেলে মেয়ে নির্বিশেষে বাবা মার প্রতি যত্ন নেবে, দায়িত্ব পালন করবে। তাই বলে এটা না যে আপনার ছেলেটা তার নাওয়া খাওয়া জীবনের ভালো থাকা সব কিছুতে আপনাকে একটা মানে কথা বলতে হবে, সব কিছুতে আপনাকে ডিরেকশন দিতে হবে। আপনি যদি আপনার ছেলেকে নিয়ে এতটা পজিটিভ থাকেন যে আপনার ছেলে আপনি কষ্ট করে বড় করেছেন, আপনাকে তাকে মানে আপনার প্রতি তার দায়িত্ব পালন করতে হবে, ছেলেটা কোনো দিন আপনাকে যেন ভুলে না যায়। ইভেন ছেলে বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে ছেলের বউ আলমারি গুছাবে না, আপনি গিয়ে ছেলের আলমারি গুছাচ্ছেন, ছেলের বউয়ের পার্সোনাল প্রাইভেট জিনিসপত্র থাকতে পারে ওগুলোও আপনি হাতাহাতি করতেছেন। এটা কোন লেভেলের ছেলে বড় করা? আপনি যখন বলছেন যে আমি আমার বাবুকে এত আদর করে মানুষ করেছি যে ও এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে পারে না, ও কোনো দায়িত্ব পালন করতে পারে না, আদরের ছলেও যখন বলেন, এটা প্রমাণ করে আপনি মা হিসেবে ব্যর্থ, বাবা হিসেবে আপনি ব্যর্থ। আবার আপনি যেদিন হুট করে ছেলের বিয়ের কথা আলোচনা করছেন এবং সবার সামনে রাগ করে ছেলেকে বলছেন আমার ছেলে তো বাজারও করতে পারে না, একটা দায়িত্ব পর্যন্ত নিতে পারে না, মানে এই ছেলে নিয়ে যে আমি কি করব, এটাও প্রমাণ করে আপনি ছেলের মা হিসেবে বাবা হিসেবে ব্যর্থ। আপনি আপনার ছেলেকে সিম্পল লাইফ স্কিল শেখাতে পারেননি। ও যে বাজারে যায়নি, ছোটোবেলা থেকে যদি অভ্যাস করতেন, যখন আপনার বাচ্চাটার সব কিছুতে কিউরিয়াসিটি, আপনি তখন এটা ইউটিলাইজ করেননি। তখন যেটা বলছো, কথা বেশি বলিস না, চুপ করে বসে থাক। কিন্তু আস্তে আস্তে যখন ও টিনেজে যাচ্ছে, যখন ও এটাতেই অভ্যস্ত, বাসায় বসে থাকবো, আব্বা আম্মা সব কিছু করে দিবে, খাওয়াবে, তখন আপনি ঠেলতেছেন, এই বাসার বাইরে যাস না কেন, এই তুই এটা করে দেস না কেন, তুই ওইটা করে দেস না কেন, তুই লাইট ঠিক করস না কেন, তুই সাবান এনে দেস না কেন। এগুলো তো কোনো মানে হয় না। আপনি অলরেডি ছেলেটার কোর একভাবে তৈরি করেছেন, তারপর হুট করে টিনেজে যখন ও অ্যাকচুয়ালি ওর নিজের আইডেন্টিটি তৈরি করা নিয়ে ব্যস্ত, তখন আপনি ওকে প্রেশার দেওয়া স্টার্ট করেছেন। এবং যখন বিয়ের জন্য ছেলেটা বলছে যে আমি কাউকে ভালোবাসি, বিয়ে করতে চাচ্ছি, আপনার ইগোতে আঘাত লেগে গেছে যে ও কেন আপনার পছন্দ মতো কাউকে বিয়ে করছে না, তা এবং আপনি তো ওটা শুনতেই চাচ্ছেন না, তাও নিমরাজি হয়ে যাচ্ছেন। এবং যাওয়ার পরে আপনি বলতেছেন আমার ছেলে তো দায়িত্ব পালন করতে পারে না, আমার ছেলের তত বয়স হয় নাই। আপনি প্রমাণ করছেন যে আপনি মা হিসেবে ব্যর্থ। আপনি আপনার ছেলেকে ব্যর্থ বোঝাচ্ছেন না, বা আপনার ছেলে যে মেয়েটাকে পছন্দ করেছে ওটাতেও সমস্যা বোঝাচ্ছেন না, আপনি আপনার নিজের ইনসিকিউরিটি ইনফ্লিক্ট করছেন। এবং আরও যে জিনিসটা খুব জরুরি, আপনি আলটিমেটলি আপনার ছেলেকে যখন বিয়ে দিচ্ছেন, আপনাকে তো একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ ছোট বাচ্চা থেকে শুরু করে যখন বৃদ্ধ হয়, সময়ের সাথে সাথে তার প্রায়োরিটি চেঞ্জ হবে। ছোটোবেলায় ডেফিনেটলি একটা বাচ্চার সব কিছুর কেন্দ্রবিন্দুতে মা থাকে, বাবা আসে ধীরে ধীরে, কিন্তু মা থাকে শুরুতে। তারপরে বাবা মা দুজন, এরপরে যদি বাবা মা চাকরিজীবী হন, দেন তার যিনি কেয়ার গিভার থাকেন বাবা মার অ্যাবসেন্সে, তার একটা এন্ট্রি আসে, এরপরে স্কুল আসে, তারপরে ফ্রেন্ড আসে, তারপরে আস্তে আস্তে তার জীবনে একটু একটু করে বিভিন্ন ব্যান্ড দল আসবে, মিউজিক, সিনেমা বা বিভিন্ন রকমের গেমস, বিভিন্ন রকমের ট্রেন্ড আস্তে আস্তে আসবে। এরপরে তার লাইফের পার্টনার আসবে, এটা ছেলে মেয়ে সবার জন্য প্রযোজ্য। এরপরে লাইফ পার্টনারের পরে তার সন্তান আসবে, সন্তানের পরে তার নাতি আসবে। জিনিসটা এভাবে হবে, প্রায়োরিটি চেঞ্জ হবে। কিন্তু আপনি যদি সবসময় মনে করেন আপনার ছেলে 24/7 আওয়ার্স বা আপনার মেয়ে 24/7 আওয়ার্স আপনাকে ঘিরে ঘুরবে, এটা তো সমস্যা। প্রবলেম তো আপনার। এবং আপনি চাইছেন আপনার ছেলের বউ কোন শাড়িটা পরবে, আপনার ছেলে বিয়ে করে ফেলছে, বাসায় কোন ফ্রিজটা কিনবে, আপনার ছেলের বাসার পর্দা কীরকম হবে, ওইটা আপনি ডিসাইড করবেন। সমস্যা তো আপনার, আপনি তো সব কিছু ডিসাইড করে দিতে পারেন না। আপনার ছেলেকে তো দায়িত্ব নেওয়া শেখাতে হবে, আর তার বউয়ের সামনে তো তার মেরুদণ্ড আছে, এটা তো তাকে প্রমাণ করতে হবে। কারণ আলটিমেটলি আপনি যদি আপনার ছেলেকে দেখাতে চান আপনার বউয়ের সামনে আপনার ছেলের কোনো মেরুদণ্ড নাই, সে তো তাহলে নিজেকে ব্যর্থ হিসেবে দেখবে। আলটিমেটলি সে সার্ভাইভ করবে কীভাবে? তার তো আবার ওই সার্কেলের ভিতরেই পড়ছে, আমার কোনো আমি ব্যর্থ, দায়িত্ব পালন করতে পারি না, মাকে ম্যানেজ করতে পারি না, বউয়ের কাছ থেকে কমপ্লেন পাচ্ছি। আপনি আপনার ছেলের জন্য পেইন হয়ে যাচ্ছেন, যেটা আপনার ছেলে বলেও বলতে পারছে না, বুঝাতেও পারছে না। এরকম অসংখ্য পুরুষ মানুষ আমি জানি যেখানে খুবই অসহায় হয়ে যায় যে আমি আমার মাকে বোঝাতে পারি না, মার এগুলা ভুল। উনি বুঝতে চান না, হয় উনি ইমোশনাল ব্ল্যাকমেইল করেন, অথবা উনি আবেগের বশে অনবরত ওনার ইগোকে প্রায়োরিটি দেয়। এবং আলটিমেটলি একটা পর্যায়ে তার ছেলের সন্তান হয়, তার নাতি আসে, নাতিদের উপরেও তখন আমরা হক জাতানোর চেষ্টা করি যে আমি যেভাবে বলবো ওটাই করতে হবে নাতিকে। যিনি বাবা মা তারাও বলতে পারে না যে আমার বাচ্চাকে আমি এভাবে করব। আলটিমেটলি আমার নাতি আমি যেভাবে বলবো ওটা হবে। তারপরে তো আমি হচ্ছে ছেলের মা, আমার কথাই আগে আসবে। অনেক সময় মেয়ের মারাও এরকম হয়ে ওঠেন যে না আমার কথাই তোকে শুনতে হবে। তখন আসলে বাবা মা কী করবেন? দাদা দাদি নানা নানির কথা শুনবে নাকি তারা নিজেরা আসলে সামলাবে?
এবং ওখানেও যেটা হয়, দেখেন এটা খুব ব্রুটাল ট্রুথ, দিন শেষে আপনি নানি অথবা দাদি, আপনি কখনো বাবা মার জায়গাটা নিতে পারবেন না। আপনি ডেফিনেটলি আপনার নাতির জন্য আপনি অনেক করতে পারেন, আপনার ছেলের বউ, ছেলে, মেয়ে বা মেয়ের জামাই দুজনই চাকরিজীবী হতে পারে, আপনি আপনার জান প্রাণ দিয়ে বাচ্চাটা রাখতে পারেন, কিন্তু দিন শেষে এটাই সত্যি, যেই মুহূর্তে বাচ্চাটা তার বাবা মা দেখবে সে আসলে আপনাকে ভুলে যাবে। আপনি এটা নিতে পারেন না, আপনি এটা নিয়েও কথা শোনান যে হ্যাঁ এখন বাপ মা আসছে, তোরা তখন আমাকে ভুলে যাবি। আপনি নিতে পারেন না যে আপনার নাতি কেন তার বাবা মার কথাটা শুনবে, বাবা মার কাছে যাবে। আপনাকে এটা মানতে হবে, আপনি দাদা দাদি, আপনি নানা নানি, দিন শেষে বাবা মার কাছেই সন্তান যাবে, কারণ ওটা তার ফার্স্ট প্রাইমারি কেয়ার গিভার, তাদের কাছে সে সবচেয়ে সিকিউর অ্যান্ড সেফ প্লেস হিসেবে ওদের কাছেই যাবে দৌড়ে। ডেফিনেটলি ওরা আপনাকেও ভালোবাসে, কারণ প্রত্যেকটা মানুষের জায়গা তো আলাদা প্রত্যেকটা মানুষের লাইফে। ওরা ওদের দাদা দাদি নানা নানিকে যেমন ভালোবাসবে, বাবা মাকেও ভালোবাসবে। আপনার ছেলে ঠিক যেমন তার বউকেও ফেলতে পারবে না, আপনাকেও ফেলতে পারবে না। এবং আপনাকে আস্তে আস্তে বুঝতে হবে যে কতটুকু আমার বাউন্ডারি, কতটুকু আমার লিমিটেশন। আমি যদি কন্টিনিউয়াসলি এটা না বুঝতে পারি, আমি যদি শুধু এটাই মনে করি আমার ছেলে আমার অধিকার, আমার টাকা তৈরি করার একটা মেশিন, তাহলে আপনার উচিত না আপনার ছেলেকে কারোর সাথে শেয়ার করা, বিয়ে দেওয়াই উচিত না আপনার। আপনার ছেলেকেও ছোট থেকেই এটা বলে দিবেন, তুই আমার টাকা তৈরি করার মেশিন, ইমোশনাল কোনো ব্ল্যাকমেইলের দরকার নেই, কিছু নাই, কারণ টুডে অর টুমোরো আপনার ছেলে অ্যাকচুয়ালি এটা বুঝে যাবে যে ও আপনার কাছে টাকা তৈরির মেশিন ছাড়া কিচ্ছু না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাবা মারা বেসিকলি ইমোশনাল ব্ল্যাকমেইল করে, ম্যানিপুলেট করার চেষ্টা করে ছেলেটাকে, কিন্তু আলটিমেটলি জাস্ট সিম্পল টাকা তৈরির একটা মেশিন হিসেবে ব্যবহার করে। তোর ভাই বোনদেরকে তোর দেখতে হবে, তোর এটা করতে হবে, ওইটা করতে হবে। কেন? বাবা মা তো আপনি, আপনার দায়িত্ব আপনার ছেলে মেয়েদেরকে দেখা। ভাই বোন কেন দেখবে? সে তো তার ভাই বোনের বাবা মা না। তার মানে আপনি একজন ব্যর্থ বাবা মা, আপনি স্বীকার করেন আপনার সামর্থ্য নেই। কথাগুলো শুনতে খুব বাজে শোনা যাবে, কিন্তু এটাই সত্যি। কারণ আমরা তো সমাজে বারবার বলছি বাবা মাকে সম্মান করতে হবে, আদর করতে হবে, কিন্তু বাবা মা যখন দায়িত্ব পালন করতে পারছে না, তখন ডেফিনেটলি এই ব্রুটাল ট্রুথ, তিতা সত্য কথা, আনপপুলার অপিনিয়ন, এটা সামনে আসতে হবে। এবং আলটিমেটলি আমরা যে ধর্মের কথা বলি, বাবা মার প্রতি শব্দ উচ্চারণ করা যাবে না, সেই কোরআন শরীফেই তো আয়াত নাজিল করা আছে, বাবা মা যদি ভুল হন পোলাইটলি হাম্বলি ডিসএগ্রি করতে হবে। তার মানে এটা বোঝানো হচ্ছে বাবা মা সবসময় কারেক্ট না, তারা মানুষ, তারা ভুল করতে পারে। এবং বাবা মা যদি আলটিমেটলি, ইভেন আমরা যদি মানে ইতিহাসের দিকেও যাই, সাহাবীদের জীবনের দিকেও যাই, আল্লাহর পথে কথা শোনার জন্য বা আল্লাহকে মানে আল্লাহ বলে মানার জন্য বাবা মা যদি ওখানে বাধা দেন, সেক্ষেত্রে ডেফিনেটলি বাবা মাকে অপোজ করা যাবে। এবং বদর যুদ্ধে একজন সাহাবী তো নিজের বাবার গলা কেটে ফেলেছিলেন। তার মানে বাবা মা সবসময় পারফেক্ট না, ভুল করতে পারে, এবং সেই ভুল ওনাদেরকে বলা যেতে পারে। এবং ওনারা কথায় কথায় যে অভিশাপ দিবেন, আমি এই অভিশাপ দিচ্ছি, তুই সুখী হবি না, তুই হ্যান হবি ত্যান হবি। বাংলাদেশের একজন প্রসিদ্ধ ইসলামিক ব্যক্তিত্ব, যার কথা মোটামুটি খুবই গ্রহণযোগ্য, উনিই বলেছেন যে বাবা মা এভাবে অভিশাপ দিতে পারেন না। বাবা মা হিসেবে আপনারও তাহলে দায়িত্ব আছে। আপনাকেও প্রশ্ন করা হবে মৃত্যুর পরে, আল্লাহ যখন সামনে দাঁড় করাবেন আপনাকে, তুমি কি দায়িত্ব পালন করেছো তোমার সন্তানের প্রতি? তখন আপনাকে এটা বলতে হবে। আপনি কি শুধু অভিশাপ দিয়ে গিয়েছেন? আপনি আপনার সন্তানকে আসলে কতটুকু রিলিফ দিয়েছেন তার লাইফে? ওই জবাবদিহিটা আপনি করতে পারবেন। আপনার সন্তান আপনার প্রতি কেমন আচরণ করছেন তার পাই টু পাই হিসাব আপনি রাখছেন, কিন্তু আপনি কি আচরণটা করছেন ওটার হিসেব দিতে পারবেন তো? এখন আমরা আসি একটু বউদের পার্সপেক্টিভে। প্রথমত, যারা আসলেই গুডউইল পারসন, যারা আসলেই ভালো একটা মন নিয়ে আসে যে সংসারটা আপন করে নিব, এই ক্ষেত্রে শাশুড়ি যদি খুব বেশি কঠোর হন, তিক্ত মানসিকতার হন, স্বামীরও যদি মেরুদণ্ডটা সোজা না থাকে, সাফারিংসটা সবচেয়ে বেশি একটা মেয়ের যায়। এবং মেয়েটা এখানে ব্রুটালি সাফার করে, কারণ তার বাবা মাও তার কথা শুনতে চান না, শুধু একটাই কথা, বিনে নাও, মানায় নাও, ধৈর্য ধরো, সবর করো, শাশুড়ি তো বৃদ্ধ, কয়দিনই বেঁচে থাকবে, মারা যাবেন এক সময়, তারপরে তো তোমারই সংসার। কিন্তু ওই কবে মারা যাবে এটাও কি একটা মানুষ ওয়েট করতে পারে যে আমার স্বামীর মা কবে মারা যাব আমি এটা ওয়েট করব? একটা ভালো মনের মেয়ে কোনো দিন কি এটা চিন্তা করবে যে তার স্বামীকে ভালোবাসে সে ওয়েট করবে যে আমার শাশুড়ি একসময় মারা যাবে? আলটিমেটলি একটা মানুষ যখন প্রচণ্ড তীব্রভাবে তিক্ত হয়ে যায় আর পারছে না, তখন গিয়ে সেটা চিন্তা করতে পারে। কিন্তু শুরুতে একটা মেয়ে কখনো এভাবে চিন্তা করবেই না, যখন সে একজন গুডউইল পারসন, যখন সে খুব ভালো একটা মনে একটা বাসায় আসে। এবং আলটিমেটলি তখন এই তিক্ততার শিকারগুলো হচ্ছে, তিক্ততার শিকার হতে হতে সে সহ্য করতে না পারতে পারতে একটা পর্যায়ে সে ব্লাস্ট করে।
এবং ব্রেস্ট করার পরে যেই জিনিসটা হয়, সে খুব খারাপ বউ হয়ে যায়, বউয়ের মুখ ভালো না, বউ খুবই বাজে বাজে আচরণ করে, বাজে বাজে কথা বলে, এবং যার পর নাই বাজে আচরণ তো শুরু হয়ে যায়। এখানে আমাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেটা আমি শুরুতে বলছিলাম, যে একজন ছেলের জন্য এটা খুব কষ্টকর। বাসায় ফিরে সে একটা অশান্তি দেখবে, মা এবং স্ত্রীর মধ্যে একটা টানা পড়েন, দম বন্ধ করা অবস্থা, সারাদিন অফিসের স্ট্রেস থেকে বাসায় ফিরে এটা ভালো লাগবে না। এই একই সিনারিও আমরা যদি একটা মেয়ের জন্য চিন্তা করি, একটা মেয়ে যখন নতুন বিয়ে করে আসে, সে তার বাসায় তো স্বতঃস্ফূর্ত একটা জীবন কাটাতো, বাবা মা ভাই বোন হাসি খুশি সবার সাথে সে মন খুলে মিশেছে। যখন সে তার শ্বশুরবাড়িতে চলে আসলো, তারপরে হঠাৎ করে সে আবিষ্কার করলো তার শ্বশুরবাড়ির পরিবেশটা প্রচণ্ড দম বন্ধকর, গুমোট একটা পরিস্থিতি, একটা থমথমে পরিবেশ। তাকে হয়তো দেখেও না দেখার ভান করা হচ্ছে, সে একটা কাজ করলেই তাকে ডাক নেওয়া হচ্ছে, সে কোনো কিছুতেই গুড এনাফ না, সে ভালো না, তার অনেক দোষ। জিনিসটা এরকম যে কাইন্ড অফ একটা ছেলে বা মেয়ে বিয়ে না করলে বুঝতেই পারে না তাদের এত দোষ। তাও যদি সেটা স্বামীর দিক থেকে হতো, সবসময় তো শুধু স্বামী না, তার শাশুড়ি তো আছেনই, আত্মীয় স্বজনও আছেন এক ডিগ্রি উপরে। মেয়েটা অনবরত কথা শুনতে শুনতে তটস্থ হয়ে থাকে, বাসায় মেহমান আসবে তাকে নিয়ে গল্পের আড্ডার একটা আসর বসবে, তাও কি সমালোচনা কর অপমানকর কথাবার্তা বলা হবে, এবং এটা তার সামনে বসেই বলা হবে এবং তাকে শুনতে হবে। মেয়েটা দিনের পর দিন একটা ভয়ে থাকতে থাকতে, দম বন্ধ করে একটা গুমোট পরিস্থিতিতে থাকতে থাকতে সে নিজেও টক্সিক হয়ে যেতে থাকে। ঘুম থেকে ওঠা মাত্র তার মনে হয় আরেকটা দিন শুরু হলো, এই মানুষগুলোর চেহারা মুখের সামনে নিয়ে আমাকে থাকতে হবে, এদেরকে আমার সহ্য করতে হবে। এখানে যদি বলি, মেয়েটা যদি একজন কর্মজীবী স্ত্রী হন, সেই ক্ষেত্রে উনি হয়তো বাহিরে একটু সময় কাটাতে পারেন। আর সেই ক্ষেত্রে মেয়েটা যদি একজন ছাত্রী হন বা একজন পুরো দস্তুর গৃহিণী হন, 24/7 আওয়ার্স 365 ডেইজ একটা মেয়েকে যদি এরকম দম বন্ধ কর গুমোট পরিস্থিতিতে থাকতে হয়, মেয়েটা কিভাবে তার হাজবেন্ড যখন বাসায় ফিরবে তাকে হাসি মুখে সম্ভাষণ করবে? ডেফিনেটলি আমরা বলতে পারি তুমি সবর করো, তুমি সহ্য করো, এতেই তোমার লাভ, বাট এটা তো আসলে সমাধান না। মেয়েটাকে তো বাঁচতে দিতে হবে মন খুলে, নিরাপদভাবে। সে তো শান্তি পেতে হবে তাকে, না হলে সে কিভাবে নিজে ভালো না থাকলে আরেকজন মানুষকে ভালো রাখবে? এবং এই জায়গাটাতে ছেলেদের অ্যাকচুয়ালি অনেক বড় একটা রোল প্লে করার থাকে। যদি আপনার মনে হয় যে আপনি আসলে স্বামী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন কিনা আপনি শিওর না, শুধুমাত্র আপনার একটা জৈবিক তাড়না কাজ করছে বয়সের কারণে, আপনার এজন্য মনে হয় আপনার বিয়ে করা দরকার, আপনি অবশ্যই আপনার অনুভূতিকে, আপনার যে তাড়নাকে, এটাকে আপনার লাগাম টানতে হবে। যতদিন পর্যন্ত আপনি আসলে মেরুদণ্ড সম্পন্ন একজন পুরুষ না হতে পারবেন, যিনি কিনা এই ব্যালেন্সটা ক্রিয়েট করতে পারবেন না মা এবং স্ত্রীর মাঝে, এবং পুরুষ হওয়ার যে আসল অর্থটা, যেটা আমি বারবার বলছি যে একটা পজিটিভ ম্যাসকুলিনিটি আপনি শো যদি না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার একজন গুডউইলড ওয়াইফ থাকলেও আপনি অবশ্যই বৈবাহিক জীবনে কখনোই শান্তি পাবেন না, বরং আপনি ভাববেন আপনি একজন টক্সিক স্ত্রী পেয়েছেন, যেখানে আপনার স্ত্রী শুরুতে টক্সিক ছিল না। এবং এখানে আরেকটা জিনিস, যেটা যে সবসময় যে মেয়েরা বউরা খুব ভালো থাকে এমন না, এখানে আমাদের বউদেরও কিছু দোষ থাকে। বউরাও তো সবসময় যে আমরা খুব ভালো একটা রোল প্লে করতে পারি এমনও না। অনেক সময় এটা দেখা যায় যে ডেফিনেটলি আমি বুঝতে পারছি যে আমার হাজব্যান্ড একজন গুডউইল পারসন এবং উনি প্রাণপণে চেষ্টা করছেন সিচুয়েশনটা সামলানোর জন্য, কিন্তু আমরা তারপরেও জাকায় বসি যে তোমার মার সাহস কিভাবে হয় আমাকে নিয়ে এটা বলার। সে দেখতে পাচ্ছে যে তার হাজব্যান্ড ব্যালেন্স করছে, তার মাকেও সে বলছে, কিন্তু তারপরেও আপনাদের বউ হিসেবে যেটা করণীয়, আপনার স্বামীকে এতটা প্রেশার দিয়েন না। আপনারা যা জিনিসটা চিন্তা করে দেখেন বা অবজার্ভ করেন, আমার শ্বশুরবাড়ির মানুষরা যাই বলুক না কেন, আমার স্বামী এখানে একটা ঢাল হিসেবে আছে, সেটা আমার কাছ পর্যন্ত আসতে দিচ্ছে না, এবং তার মনোভাব আমার প্রতি কোনো রকম চেঞ্জ হয়নি, সে আমাকে নিয়ে দিব্যি ভালো থাকার চেষ্টা করছে। আপনাকে তাহলে এটা ইগনোর করতে হবে। আপনাকে কে কিভাবে গালি দিল, মুখ কিভাবে খেচালো, বা কোন টোনে বলল, কয়জন মানুষকে গিয়ে বললো, এটা আপনার দেখার দরকার নাই। কারণ আপনার হাজব্যান্ড আপনার সাথে ভালো আছেন, উনি আপনাকে নিয়ে ভালো থাকতে চান, উনি আপনার সব দাবি দেওয়া চাওয়া পাওয়া পূরণ করতে চান। কিন্তু না, আমার কথা হচ্ছে তোমার মা কেন এটা বললো? যতই আপনার হাজব্যান্ড বলুক না, আমি তো শাসন করেছি বা আমি তো জিনিসটা বদলাতে পারবো না, বাট আমি তোমার জন্য প্রোটেক্টর হিসেবে আছি, ঢাল হিসেবে থাকবো। তাও আমরা মেয়েরা মানতে চাই না, আমরা তিক্ত করে ফেলি আমাদের হাজব্যান্ডকে। কমপ্লেন, হাজব্যান্ড একটা পর্যায়ে উইথড্রলে চলে যায়, আমি তোকে খুশিই করতে পারি না, আমি তো ব্যর্থ। সো আপনাকে এটা ছাড়তে জানতে হবে, এবং আপনাকে এটাও ব্যালেন্স করতে হবে যে আলটিমেটলি এই মানুষটা আমার হাজব্যান্ডের মা। আমি যখন অনবরত উঠতে বসতে কমপ্লেন করব, আমার মা বাবা সম্পর্কে যদি এত কমপ্লেন করে, আমি তো নিতে পারবো না, আমার প্রচণ্ড বাজে লাগবে, কষ্ট লাগবে। সো ওরও তো খারাপ লাগে, ওরও মনে হয় যে আলটিমেটলি ও ব্যর্থ।
ও তো ওর বাবা মা বেছে নিতে পারেনি, ওকে আল্লাহ একটা টেস্ট হিসেবেই এই বাবা মা দিয়েছে এবং আমার জন্য একটা টেস্ট। সো জিনিসটা ওর জন্যও যেহেতু একটা টেস্ট, আমার জন্যও টেস্ট, দুইজনকে একসাথে এই ঝড়টা পাড়ি দিতে হবে, এই কঠিন পথটা আমাদের পার করতে হবে এবং আমাদেরকে পেশেন্ট হতে হবে। এবং সবার আগে আমি যেটা বলি যে আপনার সাথে আপনার স্বামীর সম্পর্কটা দেখেন যে অন্য কোনো বিষয় নিয়ে তর্ক হয় নাকি তৃতীয় পক্ষ বাদে। যদি দেখেন যে না শুধু তৃতীয় পক্ষ বাদে আর কোনো বিষয় নিয়ে তর্ক নাই, তার মানে আপনাকে তৃতীয় পক্ষকে আস্তে আস্তে ম্যানেজ করা শিখতে হবে এবং আপনাকে ট্রিকি হইতে হবে। সোজা পথে সাদা পথে আপনি এটা পারবেন না। ডেফিনেটলি কিছু ক্ষেত্রে আমাদের করার থাকে না। এবং আরেকটা আগে যেটা আমরা মেয়েরা খুব একটা বড় ভুল করে থাকি, আমার সাধ্যে যেটা কুলাবে না আমি সাধ্যের বাইরে গিয়ে ওই কাজ করতে থাকি। আমি প্রতিদিন ভোর 5টার দিকে উঠে বিরিয়ানি, গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি আমার শাশুড়ির মুখের সামনে হাজির করতে পারবো না, কিন্তু ওই যে বিয়ের পরে সবাইকে খুশি করতে হবে এই তাড়নায় আমি এমন এক এক্সপেকটেশন সবাইকে সেট করে দেই, আমি হচ্ছে সুপার ওম্যান, আমি সব কিছু করতে পারবো, তোমরা জাস্ট ফরমাইশ করো। সো এক্সপেকটেশন লেভেল এমন হাই করি, তারপরে একটা পর্যায়ে গিয়ে যেদিন পারি না ওদিন বার্স্ট করি। দরকার নাই তো এত এক্সপেকটেশন লেভেল হাই করার। আপনি ঠিক যতটুকু পারেন অতটুকু প্রমাণ করেন, অতটুকু করেন। এবং আলটিমেটলি আপনার শাশুড়ি কেন আপনাকে নিয়ে এটা বলে, কেন আত্মীয়দের কাছে খারাপ কথা বলে, কেন উনি বোঝে না যে ওনার ছেলে অশান্তিতে থাকে, এটা নিয়েও আপনার মানে এই কেনর কোনো উত্তর আপনি পাবেন না। আগুন কেন গরম এটার কোনো উত্তর আপনি পাবেন? আপনার শাশুড়ি এরকমই, এটা আপনাকে মেনে নিতে হবে। কাজে পাড়া প্রতিবেশীর কাছে, আত্মীয় স্বজনের কাছে আপনাকে বলছে আপনি খারাপ হচ্ছেন, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি মানুষের কথায় কতটুকু যায় আসে যায়? মানুষ তো সবসময়ই গসিপ করতে পছন্দ করে, এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। ওর নামে কাদা ছড়াছড়ি আমরাই হচ্ছে মিডিয়া ট্রায়ালে দিয়ে বসি, কত মিথ্যা কথা পরে বের হয়ে আসে। সো আপনার লাইফ নিয়ে আসলে কেউ ট্রুলি বদার না। আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে এবং আপনি যতটুকু আপনার সাধ্যের ভিতরে পারেন দায়িত্ব পালন করতে হবে। আমি অনেক ক্ষেত্রে দেখি হাজব্যান্ডরা বলে যে তুমি যদি না পারো মাকে বলে দিও পারবা না, বা তুমি ওনার সাথে কথা বলা কম বলো, বা তোমার নিজের মতো তুমি ঘরে থাকো। ওটাও আমরা মেয়েরা করতে চাই না, যে না কেন আমি এটা করব, উনি আমার উপর মন খারাপ করবে, উনি কি মনে করবে, উনি আমাকে নিয়ে পচা ধারণা করবে, এটা আমার ভালো লাগে না। আরে আপনার হাজব্যান্ড তো আপনাকে একটা বুদ্ধি দিচ্ছে, আপনি ওটা ফলো করেন, ওটাতে আপনিই ভালো থাকবেন, আপনার নিজের জগতে আপনি ব্যস্ত থাকেন। আপনি যদি সব কিছুই পেতে চান তাহলে তো হবে না, আপনাকে ব্যালেন্সে আসতে হবে। সো বেসিকলি স্বামী, স্ত্রী, শাশুড়ি এই ত্রিমুখী দ্বন্দ্বে আমরা বেসিকলি সবাই আসলে রোলটা মানে প্রপার প্লে করি না। কিন্তু আমরা যেটা করি, নিজের দায়িত্ব পালন না করে আমরা শুধু অন্যের দিকে আঙুল দিয়ে রাখি, তুমি পারছো না, তোমাকে দিয়ে হচ্ছে না। কিন্তু আমরা নিজের দিকে কতটা আঙুল দেই, আমি কতটুকু করছি, আমি কি আসলে আগে থেকেই মানে একটা ভুল ধারণা নিয়ে আসছি নাকি? এবং এখানে অনেক ক্ষেত্রে বর্তমানে এই সব বিভিন্ন রকমের নেগেটিভ ঘটনা শুনতে শুনতে আমাদের মেয়েদের মনে বিভিন্ন নেতিবাচক ধারণা তৈরি হয়ে যায় এবং আমরা মেয়েরা শাশুড়ি খারাপ হওয়ার আগেও ধরে নিই যে খারাপ, নিজের চিন্তার জেলখানায় আটকে যাই, আগেই আমরা ধরে নিই আমার হাজব্যান্ড খারাপ। এবং এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কোনো ভালো ফলাফল এনে দেয় না। এবং অনেক ক্ষেত্রে আমি এরকম দেখেছি যে আমরা নিজেরাই মেয়েরা বলছে যে আমার শ্বশুর শাশুড়ি স্বামী তো আসলে ভালো, কিন্তু এরপরে ওরা কেন জানি আমাকে আপন করতে পারে না। যখন কথা বলা হয় তখন আসলে দেখা যায় আপনটা করতে পারে না, কারণ বেসিকলি ওনার মনের ভয় থেকে উনি দূরে দূরে ছিলেন, তখন থেকে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়। কারণ সব সময়ই যে শাশুড়ি খারাপ, ছেলে খারাপ, ননদ খারাপ, যা খারাপ, জিনিসটা তো এমন না। কখনো কখনো আমারও ভুল হতে পারে বউ হিসেবে সংসারে। ডেফিনেটলি আমরা বউরা কিছু ক্ষেত্রে খুব ব্রুটালি সাফার করি, বাট এটাও তো সত্যি যে সবসময় যে বউরা ঠিক অন্য পক্ষই ভুল এমনটাও হবে না। এবং এখানে আরেকটা পক্ষের কথা না বললেই না, এরা হচ্ছে গিয়ে শাশুড়ি, ছেলে, বউয়ের বাইরেও আরেকটা তৃতীয় পক্ষ। সেটা হতে পারে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, অথবা বাসার সাপোর্টিং স্টাফ বা সাহায্যকারী যারা থাকে। এরা সমস্যা পাকাইতে বা পেঁচাল পাকাইতে প্রচণ্ড উস্তাদ থাকে, একজনের কথা আরেকজনের কাছে লাগায়। এই ভাবি আপনার নামে তো আপনার শাশুড়ি এটা বলছে, এই আপা আপনার নামে তো আপনার বউ এটা বলছে। আবার দেখা যায় আত্মীয়ের কাছে ফোন দিয়ে বলতেছে আমার বউ তো আমাকে খাইতে দেয় না, আমার বউ তো এগুলা করে। আল্লাহ, তোর বউ এত খারাপ আপা? কেন আপনারা এই কাজগুলো করেন? কেন দরকার আরেকটা মানুষের সংসারে ঢুকে আপনাদের এই প্যাচ লাগানোর? এবং এখানে আরেকটা জিনিস যেটা আপনারা শিক্ষিত জানার পরেও আপনারা এই অশান্তিগুলো ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে অশিক্ষিত সাপোর্টিং স্টাফ যারা, এগুলো তো তারা আরও বেশি করবে। এবং আমি অনেক ক্ষেত্রে দেখি যে বউরা এবং বাসার শাশুড়ি এই সাপোর্টিং স্টাফের কথা খুব বাজেভাবে বিশ্বাস করে। এবং আপনারা তো শিক্ষিত, আপনারা কেন এই ব্যালেন্সটা করতে পারেন না যে ডেফিনেটলি সাপোর্টিং স্টাফরা এই প্যাচটা লাগে, তাদের একটা সুবিধা হাসিল করে নেয়?
আপনাদেরকে তো এই বুদ্ধিটা খাটানো দরকার যে আমি ওর লেভেলের ওই শিক্ষাগত যোগ্যতা, ওর ওখানে কতটুকু বুদ্ধি থাকতে পারে বা কতটুকু মানবিকতা থাকতে পারে যে আমি ওই কথাতে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি। এই বুদ্ধিটাও আমরা খাটাই না। এটা শাশুড়ি এবং বউ দুই পক্ষই খুব বাজেভাবে এখানে ফেইল করে। ওভারঅল আমাদের সমাজের আসলে খুব কষ্টকর একটা চিত্র এই ঘটনাটার ভেতর দিয়ে প্রকাশ পেল একজন মানুষের একটা আত্মঘাতী সিদ্ধান্তের মাধ্যমে। কিন্তু এখানে আসলে কোনো পক্ষকেই আমরা দায়ী করতে পারবো না। এখানে প্রতিটা পক্ষেরই কিছু দায়িত্ব পালন থাকে এবং ডেফিনেটলি আমরা জাজমেন্ট এখানে না পাস করি বা আমরা এখানে কাউকে ট্রায়ালে না দাঁড় করাই, কারণ পুরো সত্যটাও আমরা জানি না। বাট এটা সত্যি কথা, আমাদের ছেলেরা সাফার করছে, এটা সত্যি কথা। আমরা মা হিসেবে, আমরা স্ত্রী হিসেবে কিছু ক্ষেত্রে আমাদের ছেলেদেরকে বুঝতে পারি না।